তাহলে আমরা এখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডেটা, how how we can present our data by graphically. There are some various there are various types of charts and diagrams. Some of the more common types based are described below. আমি গত ক্লাসে বলছিলাম যে গ্রাফ যদি আমরা দেই, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যদি করি, তাহলে আমরা গ্রাফে হরিজন্টাল এক্সিস থাকবে আর থাকবে ভার্টিক্যাল এক্সিস। হরিজন্টাল এক্সিস আর ভার্টিক্যাল এক্সিস। হরিজন্টালটাকে ধরবো আমরা এক্স এক্সিস আর ভার্টিক্যালটা ধরবো আমরা ওয়াই এক্সিস। এবং এক্স এ ধরলাম আমরা বিভিন্ন ইয়ারের ইয়ার, একটা ধরলাম এক্স হচ্ছে ইয়ার আর ওয়াই ধরলাম হচ্ছে সেলস। এখন দেখবো 2010 থেকে 2020 সাল পর্যন্ত ওই কোম্পানির সেলস দেওয়া আছে। এখন দেখবো ওই গ্রাফ পেপারে আমরা ডেটাগুলোকে প্লট করে আমরা ওখান থেকে আমরা লাইনটা টানবো, দেখবো যে কোন ইয়ারে আমাদের সেলসটা সবচেয়ে বেশি। তো ওখান থেকে আমরা ইজিলি বলতে পারবো যে কোন ইয়ারের সেলস বেশি বা কোন ইয়ারের পারফরমেন্সটা বেশি। সো এটা গ্রাফটা থাকলে পরে যে কেউ ইজিলি বুঝতে পারে। সে যদি আপনার লিটারেট পারসন নাও হয় বা সে যদি এডুকেটেড পারসন নাও হয় বা ওই লাইনের নাও হয়, তবু আমরা ওই গ্রাফ দেখে বুঝতে পারবো যে ওই কোম্পানির ওই ইয়ারের অবস্থাটা কেমন। বা আমরা কম্পেয়ার করতে পারি যে ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক বা ইউসিবি ব্যাংকের মধ্যে বা ট্রাস্ট ব্যাংকের মধ্যে ডিপোজিট কালেকশনের পার্থক্য দেখতে পারি, কম্পারিজন করতে পারি। 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত তিনটা ব্যাংকের আমরা কম্পারিজন করতে পারি। তো ইয়ারটাকে দেব আমরা হচ্ছে যে এক্স এক্সিসে অর ভার্টিক্যাল এক্সিসে, এন্ড ডিপোজিট উইল বি প্রেজেন্টেড বাই ভার্টিক্যাল এক্সিস অর ওয়াই এক্সিস। তো এখান থেকে আমরা তখন আমরা এক্স এবং ওয়াই এর মানটা গ্রাফিক করে বসা দিলেই সেখান থেকে যে কেউ আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে কোন কোম্পানির বা কোন ব্যাংকের ডিপোজিট কালেকশনটা ভালো না খারাপ। তারপরে আমরা যখন হচ্ছে যে মেডিকেলে যখন আমরা বিভিন্ন টেস্ট করতে যাই, ইকো করতে যাই, হার্টের অবস্থা দেখতে গেলে দেখা যাচ্ছে ওখানে আমরা যখন হার্ট বিট দেখায়, আপস এন্ড ডাউনস, ওটাও কিন্তু ডেটা কালেকশন করছে। এক্স এক্সিস আছে, তার ওয়াই এক্সিস আছে, হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে। তখন দেখা যাচ্ছে যে কোনো একটা এক্স এর মানটা ওয়াই এর মানটা দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় আছে, এক্স এর মান যতই চেঞ্জ করি তখন কিন্তু ওয়াই এর মানটা কিন্তু ওখানেই ফিক্স থাকে, তখন কিন্তু সেটা স্ট্রেট লাইন হয়। আর স্ট্রেট লাইন হওয়া মানেই দেখা যাচ্ছে সে রোগীর কোনো হার্টবিট নাই, তার মানে সে মারা যাবে। তো ওখান থেকে কিন্তু ওই যখন স্ট্রেট কাট হয়ে যায় লাইনটা, তখন যে কেউ বলতে পারে, যে পড়ার ডাক্তারও না, সেও বলতে পারে যে হ্যাঁ ওই রোগী আর বাঁচবে না, সে মারা গেছে। তো তেমনি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করলে যে কেউ এডুকেটেড পারসন বা ওই লাইনে সে এক্সপার্ট না হলেও যে কোনো ভ্যালু সম্বন্ধে তার আইডিয়াটা ক্লিয়ার থাকে। তো অনেকগুলো আমাদের টাইপস আছে চার্টস এর, বিভিন্ন বিভিন্ন রকম চার্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা ডেটাগুলোকে প্রেজেন্ট করতে পারি গ্রাফিক্যালি। তার মধ্যে এখানে কিছু কমন কিছু টাইপস আছে বা কমন কিছু ক্যাটাগরি আছে। প্রথমটা ছিল বার চার্টস অর ডায়াগ্রামস অর গ্রাফস। The first most common types of graphical graphs is bar charts or diagrams or graphs, and the second one is the pie chart, then the histogram, frequency, polygon, and the last one is the ogive curve. These are the most common used types of graphical presentation of data. Among them, the first one is the bar diagram. বার ডায়াগ্রামে আমরা জানি যে এখানে একটু আগে বললাম যে আমরা হরিজন্টাল এক্সিসে দিব টাইম বা যে কোনো কিছু, আর ভার্টিক্যাল এক্সিসে দিলাম আর একটা অ্যামাউন্ট বা ভ্যালু। এখানে ধরলাম যে আমরা ব্যাংকের ডিপোজিট কালেকশন সম্বন্ধে আমরা ডাটা কালেকশন করছি এবং তিনটা ব্যাংকের মধ্যে আমরা কম্পারিজন করবো যে ডিপোজিট কালেকশনের কোন ব্যাংকের বা কোন ইনস্টিটিউশনের অবস্থাটা কেমন। তো এখানে আমরা তিনটা ব্যাংকে ডাটা কালেকশন করেছি বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমরা যেটা নিয়েছি যে ঢাকা ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর আমরা ডিপোজিট নিয়েছি 2016 থেকে 2019 সালে। এখন আমরা ঢাকা ব্যাংক লিমিটেড এর ডিপোজিট কালেকশন করলাম 2016 সালে, দেখলাম যে 4 পয়েন্ট সামথিং সাম মিলিয়ন ডিপোজিট।
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের আমরা ডেটা কালেকশন করলাম এবং প্রতিটা ইনস্টিটিউশনের জন্য আমরা বিভিন্ন কালার রাখবো। ঢাকা ব্যাংকের জন্য এক কালার দিব, ট্রাস্ট ব্যাংকের জন্য এক কালার দিব, ইউসিবি এর জন্য আরেকটা কালার দিব। তাহলে আমরা কম্পারিজন করতে আমাদের সুবিধা হয়। তাহলে 2016 সালের আমরা ঢাকা ব্যাংকের ডেটা কালেকশন করলাম, যে 2016 সালে ছিল 4.2 মিলিয়ন। তো এখানে আমরা এক্স ওয়াই এক্সিসে আমরা মিলিয়নটা বসালাম, যে 1 মিলিয়ন সমান আমরা 5টা ঘর সমান 1 মিলিয়ন ধরবো। আমরা জানি যে গ্রাফ পেপারে 5টা ঘর সমান একটাই থাকে। তো সেই পর্যন্ত 5টা ঘর সমান আমরা 1 ইউনিট ধরলাম। তাহলে 5 ইজ ইকুয়াল টু 1 মিলিয়ন। তাহলে এর মধ্যে আছে 1 মিলিয়ন। এখানে আছে 5টা ঘর আছে, 1 থেকে 2 5টা ঘর সমান করছি আমরা 1 মিলিয়ন। তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমরা 2016 সালে ঢাকা ব্যাংক লিমিটেডে ডাটা কালেকশন করলাম, করে আমরা 4.2 মিলিয়ন এখানে ওয়াইজিসি মানটা বসালাম। বসানোর পরে আমাদের কাজটা হচ্ছে একটা বার রাখবো। বার হচ্ছে যে আমাদের যেমন হচ্ছে যে আপনার গোল বার আছে, সেটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার বার যেটাকে বলে। আমাদের ফুটবল খেলায় যে আমাদের বার থাকে রেক্টেঙ্গুলার বার, সেরকম একটা আমরা সুইটেবল ভাবে 5টা ঘর সমান আমরা একটা বার করতে পারি। রেক্টেঙ্গুলার বার করলাম। তার আমাদের ডিভিএল এ 2016 সালের আমরা ভ্যালু বসালাম, এক্স এক্সিস এর এবং ওয়াই এক্সিস এর মানটা বসালাম। এখন আমরা ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ডিপোজিট কালেকশন করব 2016 সালের। ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেওয়া আছে, ধরেন দেওয়া আছে 2.5 মিলিয়ন। তাহলে এখানে 2 মিলিয়ন আর অর্ধেক মিলে হাফ মিলিয়ন, তাহলে 2.5 মিলিয়ন হচ্ছে এখানে। এখন এর সাথে আপনার যখন ডিবিবিএল এ যখন আমাদের রেক্টেঙ্গুলার বার শেষ হবে, এর সাথে টান দিয়ে আমরা সলিড বার আমরা আরেকটা ড্র করব। তাহলে সেটা হবে আপনার আরেকটা ইনস্টিটিউশনের বা টিবিএল এর। এটা আমরা দিয়েও করতে পারি, এক্সেল দিয়ে বা ওয়ার্ড দিয়ে ইনসার্টে গিয়ে আপনারা চার্টস এন্ড বার ডায়াগ্রাম, ওখানে গেলে এক্স এবং ওয়াই এর মানটা আপনারা যখন এখানে বসায় দিবেন, প্লট করে দিবেন বা ইনসার্ট করে দিবেন, তখন ডিরেক্টলি এই চার্টগুলো চলে আসবে। ইজিলি আপনারা করতে পারেন। তেমনি ইউসিবির আমরা 2016 সালের ডেটা কালেকশন করলাম, করে দেখলাম যে এখানে আছে 2 মিলিয়ন। তাহলে আমাদের যখন টিবিএল এর রেক্টেঙ্গুলার বারের সাথেই আমরা আরেকটা সলিড বার রেক্টেঙ্গুলার বার আমরা আরেকটা ড্র করব। ড্র করে এখন এমন ভাবে ড্র করব যেন একটার সাথে আরেকটা বারে যেন অ্যাডজাসেন্ট থাকে। তো এখানে আমরা তিনটা তখন কম্পারিজন করতে পারি, যে সবচেয়ে বেশি ডিপোজিট কালেকশন করছে ডিবিবিএল, ঢাকা ব্যাংক লিমিটেড। এখান থেকে তার জন্য কিন্তু এক্সপার্ট হওয়া দরকার নেই, এই গ্রাফ দেখে যে কেউ বলতে পারে। সিমিলারলি 2017 সালে আমরা বলতে পারি 17 সালে ডিপোজিট কালেকশন করছিল ট্রাস্ট ব্যাংক। সিমিলারলি 2018 সালে আমরা বলতে পারি সবচেয়ে বেশি ডিপোজিট কালেকশন করছিল আপনার ঢাকা ব্যাংক। 2019 সালে ডিপোজিট কালেকশন বেশি করছিল ইউসিবিএল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এবং আমরা এখান থেকে বলতে পারি সবচেয়ে আপনার 2019 সালে প্রতিটি ব্যাংকই যেটা ডিপোজিট কালেকশন করেছিল বেশি। দিস ইজ দা বার ডায়াগ্রাম। এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কম্পারিজন করতে আপনারা বার ডায়াগ্রাম ইউজ করতে পারেন। কম্পারিজনের ক্ষেত্রে কম্পারিজন না করলে আপনাদের যদি কোন একটা ব্যাংকে যদি আপনার ডেটা থাকে, তাহলে আপনি কোন একটা ব্যাংকে যদি আপনার ডেটা থাকে, তখন আপনি একসাথে ওই ব্যাংকেরই 5টা ইয়ারের আপনি বার ডায়াগ্রাম ড্র করবেন। এখানে যেমন 3টা ছিল কিন্তু একই, তো কিন্তু ইয়ার টু ইয়ার ভ্যারি করবে, তখন আপনি 5টা ইয়ারে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। তখন আপনি ওখান থেকে বলতে পারবেন যে কোন ইয়ারের ডিপোজিট কালেকশন বেশি হয়েছিল এবং কোন ইয়ারে ডিপোজিট কালেকশন কম হয়েছিল। দিস ইজ দা presentation of statistical data by using the bar diagram. তাহলে বার ডায়াগ্রামে কোনো কনফিউশন আছে কারো? না স্যার, মোটামুটি আরেকটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পাই চার্ট। আমরা পেপারে পত্রিকায় বা বিভিন্ন জায়গায় দেখি যে কিছু হলে আমরা পাই চার্ট দেব। পাই চার্ট মানে আমরা একটা সার্কেলের মধ্যে বিভিন্ন এলিমেন্টস কে আমরা
আমরা দেবো আর কি, প্রেজেন্ট করবো, মানগুলা বসিয়ে দেবো, দিয়ে আমরা একটা চার্ট ড্র করবো। diagram This type of diagram enable us to show the partitioning of a total into component parts. অর্থাৎ টোটাল কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলাকে আমরা বিভিন্ন পার্টিশন করে দেব। যে আপনার কোনো একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে ধরেন 1 লাখ টাকা, তো ওই প্রোডাক্টটা তৈরি করতে লেবার লাগে ধরেন 20,000 টাকা, র ম্যাটেরিয়ালস লাগে হচ্ছে যে 50,000 টাকা, আদার এক্সপেন্স লাগে ধরেন 30,000 টাকা। তাহলে 3টা কম্পোনেন্ট আছে, 3টা কম্পোনেন্টকে আমরা একটা সার্কেলের মধ্যে পার্টিশনিং করে দেব, যে কে কত অংশের মধ্যে যাবে। In fact, like component bar charts can effectively display the comparison between the various components or between a part and the whole part. অর্থাৎ বার ডায়াগ্রামে যেমন আমরা বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে যেমন কম্পারিজন করেছিলাম, বা একই কম্পোনেন্টের মধ্যে বিভিন্ন ইয়ারে কম্পারিজন করছিলাম, সিমিলারলি আমরা পাই চার্টের মধ্যেও বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি যে কোন কম্পোনেন্টে বেশি কস্ট হয়। আমার ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, আমার 5টা বা 6টা আমাদের সোর্স আছে ইনকাম, তার মধ্যে কোন সোর্স থেকে আমার ইনকাম বেশি হয় সেটা আমরা চার্টের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। সেখান থেকে যে কেউ বলতে পারে যে ইনকাম সোর্স কোন জায়গা থেকে বেশি হয়। তেমনি আমার এক্সপেন্ডিচার ধরেন আমাদের ফুডে এক্সপেন্ডিচার হয়, মেডিসিনে আমরা এক্সপেন্স করি, ক্লথসে এক্সপেন্স করি, প্লাস ট্রান্সপোর্টেশনে এক্সপেন্স করি। অর্থাৎ আমরা 50,000 টাকা পার মান্থ খরচ করি, এখন 5টা কম্পোনেন্ট আছে বা 4টা কম্পোনেন্ট আছে, ওখান থেকে দেখলাম ফুডে আমার বেশি কস্ট বেশি হয়, এক্সপেন্স বেশি হয়, তাহলে ফুডের জায়গা বেশি যাবে। তো ফুড ওখান থেকে আমরা বলতে পারবো, যে কেউ বলতে পারবে যে ওই ব্যক্তির ফুডের কস্ট বেশি। A pie chart consists of a circle subdivided into sectors by radii in a such a way that the areas of the sectors are proportional to the values of the component items under investigation. The whole cycle, of course, representing the whole of the data under the investigation. তাহলে আমরা চার্টের মাধ্যমে রেডিয়াস মানে আমরা ব্যাসার্ধ সেন্টার যেখানে আছে সেখান থেকে আমরা বিভিন্ন কম্পোনেন্টকে ডিস্ট্রিবিউট করে দেবো যে কার কম্পোনেন্ট কত অ্যাঙ্গেলের মধ্যে যাবে। যেহেতু সার্কেল এটা, সো আপনাকে প্রতিটি কম্পোনেন্টের এগেনিস্টে অ্যাঙ্গেল বের করতে হবে। যে আপনার ফুড হচ্ছে আপনার 20 লাখ টাকা, কিন্তু যেহেতু সার্কেলের মধ্যে আপনাকে এটা পার্টিশনিং করতে হবে, প্রেজেন্ট করতে হবে, তাহলে আপনাকে বের করতে হবে যে ওই সার্কেলের কত অ্যাঙ্গেলের মধ্যে আপনার এই ফুড কস্টটা যাবে। আর একটা সার্কেলের টোটাল এরিয়া কতখানি, কত ডিগ্রি, একটা সার্কেলের এরিয়া কত ডিগ্রি, 360 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রির মধ্যে আমরা কোন কম্পোনেন্টে কত পার্সেন্ট যাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল যাবে, সেটা আমরা at first we have to find out the angles in each components. Now we can solve a practical examples to draw a pie chart. Example number 9. Draw a pie chart to represent the following data relating to the production cost of manufacturer. আমাদের একটা প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, তো ওই প্রোডাক্টটা তৈরি করতে আমাদের লাগে কি কস্ট অফ ম্যাটেরিয়ালস লাগে, র ম্যাটেরিয়ালস লাগে সে ফর এক্সাম্পল 38,400 টাকা। কস্ট অফ লেবার অর্থাৎ ওয়েজ দিতে হয় 30,720 টাকা। ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার যেমন হচ্ছে ফ্যাক্টরি রেন্ট আছে বা ফ্যাক্টরি ওভারহেড আছে, ফ্যাক্টরি ইলেকট্রিসিটি আছে, ইউটিলিটি বিল আছে, এগুলো হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার, লাগে হচ্ছে 11,520 টাকা। ফ্যাক্টরি ওভারহেড ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ এখানে হচ্ছে যে এক্সপেন্সের ক্ষেত্রে যেগুলা এক্সট্রা কোনো কিছু কস্ট হয় তাহলে সেটাকে আমরা ডিরেক্ট এক্সপেন্স করতে পারি। আর ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আপনার ফ্যাক্টরি রেন্ট বা অন্য কোনো যদি এক্সপেন্স থাকে তাহলে সেটাকে দিলাম ফ্যাক্টরি ওভারহেড 15,360 টাকা। তাহলে এই প্রোডাক্টটা তৈরি করতে আমাদের এই 4টা এলিমেন্টস লাগে, কম্পোনেন্টস লাগে। তাহলে টোটাল কত টাকা লাগে, 38,400, 30,720, 11,520, 15,360। টোটাল হচ্ছে যোগ করলে হবে 396,000 টাকা।
তাহলে এই প্রোডাক্টটা তৈরি করতে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হবে 96,000 টাকা। এখন এই কম্পোনেন্ট গুলাকে আমরা পাই চার্টে এক্সপ্রেস করতে পারি কিভাবে সেটা দেখতে পারি। At first we have to express each item as percentage of the total cost. So total cost is equal to raw materials is 38,400 plus direct expense is uh, second component is cost of labor. Cost of labor is 30,720 plus direct expense of manufacturing cost is 11,520, and the last component of manufacturing cost is factory overhead, that is 15,360. So adding all the component, we get the total cost of manufacturing is 96,000. তাহলে ওই প্রোডাক্ট তৈরি করতে 96,000 টাকা লাগে। আমরা এখন দেখি যে যেহেতু 360 ডিগ্রি, একটা সার্কেলে হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে 360 ডিগ্রির বাইরে কি আর আছে? সার্কেল কি না স্যার, 360 ডিগ্রির বাইরে আসতে পারে, বেশি আসতে পারে? না স্যার আসতে পারে না নাই। স্যার। দ্যাট মিন্স 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100%। 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100%। তার 100%। মানে আমরা প্রতিটি কম্পোনেন্টকে আগে পার্সেন্টেজ করে নিই। তাহলে 96,000 টাকা হচ্ছে যে এই প্রোডাক্টটা তৈরি করতে লাগে 96,000 টাকা। তার মানে আমাদের total cost of manufacturing is কস্ট অফ ম্যাটেরিয়াল 96,000. This is the 100% cost. এর বাইরে কোনো কস্ট নাই। This is the 100% cost. তাহলে 100% টাকে আমরা দেখি যে cost of raw materials কত পার্সেন্ট যায়। তাহলে cost of materials is 38,400. এটাকে শতকরা করতে গেলে কি করতে হবে? 38,400 out of 96,000 multiplied by 100. So cost of materials is equal to 40%. 40%। 40%. Now the second component of manufacturing cost is cost of labor, and the cost of labor is 30,720 out of 96,000 multiplied by 100 is equal to 32%. Direct expense of manufacturing is 11,520 out of 96,000 multiplied by 100 is equal to we get 12%. And the last component of the manufacturing cost of this product is factory overhead, and the factory overhead is 15,360 out of 96,000 multiplied by 100. So after calculation we get the factory overhead represent the 16%. এখানে কোনো কনফিউশন আছে? স্যার একটা কথা স্যার। স্যার, স্যার ওই যে বলো। অ্যাঙ্গেল যেটা স্যার যেটা বলতেছেন আর কি স্যার, ওটা তো স্যার আমরা আঁকাবো ওটা কিভাবে একটু আচ্ছা ওটা যদি আমি পরে বলি। বোঝাইতেন আর কি এখানে ভাই। কোনো সমস্যা আছে নাকি আমি যেটা বলছি? না স্যার, না স্যার, নাই স্যার। তাহলে এই সবগুলো আমরা পার্সেন্টেজ যোগ করলে কত হবে? সবগুলো পার্সেন্টেজ যোগ করলে স্যার 100% হবে স্যার, অবশ্যই 100%। 100%। কারণ 4টা কম্পোনেন্টই আছে। সো 4টা কম্পোনেন্টের যদি আমরা কস্ট যোগ করি অবশ্যই 100% হবে। কারণ 100% is equal to 96,000 আর আউট অফ ধরছি 96,000। সো আফটার summation of all the percentage you will get the 100%. এখন 100% is equal to 96,000 আর আমরা জানি সার্কেল হচ্ছে 100%। তো সেটা 100% মানে 360 ডিগ্রি। তাহলে 1% is equal to কত? 100% স্যার যদি 1% 360 ডিগ্রি হয় তাহলে 1% is equal to কত? 3.6 ডিগ্রি। 360 ডিগ্রি ডিভাইড বাই 100, জি স্যার 3.6 ডিগ্রি। 3.6 ডিগ্রি। তাহলে 1% যদি 3.6 ডিগ্রি হয় তাহলে 40% is equal to কত? গুণ করতে হবে 40 দিয়ে। 1% যদি 3.6 ডিগ্রি হয় তাহলে 40% কত? মাল্টিপ্লাইড বাই 40 is equal to 140 ডিগ্রি। জি স্যার বুঝছি স্যার, সমস্যা কস্ট নাই। অফ লেবারে 32%, তাহলে 1% 3.6 ডিগ্রি, তাহলে 32% 3.6 multiplied by 32, this one. And the third component is 12% multiplied by 3.6 degree. So after calculation we get 43.2 degree, 2 degree. And the factory overhead is 16% multiplied by 3.6 degree is equal to 57.6 degree. So এখন সবগুলো ডিগ্রি যোগ করলে কত হবে? 360 স্যার। 360 ডিগ্রি। এই যে 100% is equal to 360 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল গুলা পাইলাম। এখন আমরা হচ্ছে যে এগুলাকে আমরা পাই চার্টে বসাবো। পাই চার্টে হচ্ছে যে আমরা সার্কেলে বসাবো। আমরা সেন্ট্রাল থেকে রেডিয়াস থেকে আমরা শুরু করব। এখান থেকে আমরা চাঁদা দিয়ে 360 ডিগ্রি মাপবো। সরি 144 ডিগ্রি মাপবো। প্রথম কম্পোনেন্ট ছিল আমাদের কস্ট অফ ম্যাটেরিয়ালস 144 ডিগ্রি। এখান থেকে আমরা
মেপে আপনার 144 ডিগ্রি মেপে এর মধ্যে কস্ট অফ ম্যাটেরিয়ালস 144 ডিগ্রি 40%। তারপরে আমাদের সেকেন্ড কম্পোনেন্ট ছিল হচ্ছে আমাদের কস্ট অফ লেবার, আমরা পাইছিলাম 115.2 ডিগ্রি। এটা আমরা হচ্ছে যে এখান থেকে 115.2 ডিগ্রি আমরা মেপে বসালাম কস্ট অফ লেবার, এবং এক একটা কম্পোনেন্টের জন্য আমরা এক একটা কালার দেব, তাহলে আমরা কম্পারিজন করতে সুবিধা হবে। আমাদের থার্ড কম্পোনেন্ট ছিল হচ্ছে আমাদের ডিরেক্ট এক্সপেন্স 43.2 ডিগ্রি। তা আমরা এখানে 43.2 ডিগ্রি এখান থেকে ম্যাপে বসালাম, 43.2 ডিগ্রি বসালাম, এটা দিলাম রেড কালার। লাস্ট কম্পোনেন্ট ইজ ফ্যাক্টরি ওভারহেড ইজ 57.6 ডিগ্রি, তো এটা আমরা এখানে বসাবো 57.6 ডিগ্রি, অ্যাঙ্গেল মাপবো, এটাকে দিলাম আমরা গ্রিন কালার, এটা লাইট গ্রিন, এটা ডার্ক গ্রিন। এখন দেখেন আমাদের পাই চার্ট হয়ে গেছে। এটা আমরা ম্যানুয়াল ভাবে করতে পারি, যে কেউ ম্যানুয়ালি পাই চার্ট করতে পারে, অথবা আপনাদের যখন হচ্ছে যে এখানে ইনসার্ট করবেন, ইনসার্টে আপনার হচ্ছে যে আপনার এক্সেলে করতে পারেন, অথবা আপনার ওয়ার্ডেও করতে পারবেন। চার্টে যায় ওয়ার্ডে যে ইনসার্টে গেলেই আপনার হচ্ছে যে পাই চার্ট পাই আছে, ওই পায়ে বসে আপনি ওই ডাটা ইনপুট করলেই আপনার পাই চার্ট ডিরেক্ট বের হয়ে আসবে। স্যার প্রতিটি নেটওয়ার্ক কম্পোনেন্টের প্রবলেম মানগুলো কথা বসায় শোনা দিবেন। যাচ্ছে না স্যার আপনার। হ্যাঁ, কোনো কনফিউশন আছে? কথা শোনা নিতে স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, নেটওয়ার্ক প্রবলেম। আমার এখানে ওকে। হ্যালো, তাহলে শুনতে পাচ্ছেন কি স্যার? দিস ইজ দা পাই চার্ট, দিস ইজ দা সিস্টেমেটিক স্যার আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। This is the systematic স্যার procedure of নেটওয়ার্ক প্রবলেম ছিল মনে হয়। drawing the pie chart.